উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন কোষ চক্রের একটা পর্যায়। আমরা জানি যে কোষ চক্রের দুটো পর্যায় আছে, এক হচ্ছে ইন্টারফেস, এটা আমরা গত ক্লাসে পড়েছি, আর দুই হচ্ছে এম ফেজ। এই এম ফেজটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়গুলো সেগুলো এম মানে হচ্ছে মাইটোটিক ফেজ। তো অর্থাৎ ইন্টারফেস হচ্ছে বিভাজন প্রস্তুতি পর্যায় আর এম ফেজ হচ্ছে বিভাজন পর্যায়। আমরা আজকে বিভাজন পর্যায়টা পড়ব, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনটা পড়ব। তো মাইটোসিস কোষ বিভাজনের আগে ইন্টারফেস পর্যায়ে G1 তার ফেজ, তারপরে S পর্যায়, এরপর G2 পর্যায় পেরিয়ে মাইটোসিস ফেজে প্রবেশ করে। তো মাইটোসিস ফেজ যে কি কাজগুলো ঘটে সেগুলোতে আমরা একটু আসি। এই ফেজে অর্থাৎ এই পর্যায়ে একটা কোষ চূড়ান্ত পর্যায়ে বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হয়। যে কোষটা বিভাজিত হয় তাকে আমরা বলছি মাতৃকোষ, এবং বিভাজিত হওয়ার পরে যে কোষগুলো তৈরি হয় তাদেরকে বলবো অপত্য কোষ। এখন বিভাজনের পর্যায়ে এখানে প্রথমে হয় নিউক্লিয়াসের বিভাজন, পুনর্গঠন, এরপরে সাইটোপ্লাজমের বিভাজন, তারপরে কোষ পর্দা অর্থাৎ প্লাজমা মেমব্রেন তৈরি, এবং শেষ পর্যায়ে কোষ প্রাচীর তৈরি। এই কয়েকটা ধাপ পেরিয়ে শেষে একটি কোষ দুটি কোষে পরিণত হয়, অর্থাৎ দুটি অপত্য কোষে পরিণত হওয়ার মাধ্যমে মাইটোটিক ফেজ বা এম ফেজ শেষ হয়। তো টোটাল কোষচক্রে যে সময়টা ব্যয় হয় সেই সময়ের 5 থেকে 10 ভাগ সময়, অর্থাৎ শতকরা 5 থেকে 10 ভাগ সময় মাইটোসিস কোষ বিভাজনে ব্যয়িত হয়, এবং সেটা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা। তো এইভাবে মাইটোসিস ফেজটা ইন্টারফেস, তারপরে এম ফেজ, এরপরে আবার ইন্টারফেজ, এইভাবে চলতে থাকে, এইভাবে এটা চক্রাকারে চলতে থাকে। তো মাইটোসিস ফেজের দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস। দুটো পার্টের, প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। কেন নিউক্লিয়াসের বিভাজন? নিউক্লিয়াসকে আমরা ক্যারিওন বলি। ক্যারিওন, গ্রিক ক্যারিওন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, সেখান থেকে নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলছি আমরা সাইটোকাইনেসিস। আমরা এখন তাহলে আসব ক্যারিওকাইনেসিস। প্রথম ধাপে ক্যারিওকাইনেসিস, এটা নিউক্লিয়াসের বিভাজন। মাইটোসিস বিভাজন বলতে বিভাজনের প্রধান ধাপ হচ্ছে এটা, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। তো এখানে একটা দীর্ঘ একটা প্রক্রিয়া ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন বেশ কয়েকটা পর্যায়ে সম্পন্ন হয়। আমরা সেই পর্যায়গুলো ধারাবাহিকভাবে এখানে পড়ব। আমরা প্রথমে এই চিত্রের মধ্যে আসি। প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। প্রো কথার অর্থ হচ্ছে আদি, আর ফেজ মানে হচ্ছে দশা, অবস্থা, পর্যায়। তাহলে এটা হচ্ছে আদি পর্যায়, অর্থাৎ প্রথম পর্যায়। কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। ফেজ মানে অবস্থা, অর্থাৎ ওই অবস্থায় কোষটাকে দেখতে ঠিক কেমন লাগে সেখানে সেই জায়গায় আমরা আসছি। তো এই পর্যায়ের শুরুতে কোষে পানি বিয়োজন শুরু হয়। পানি বিয়োজন মানে পানি বের করে দেয় আস্তে আস্তে করে, ফলে ক্রোমোজোমগুলোর সংকুচিত হয়ে, অর্থাৎ একটি স্প্রিংয়ের মতো কুণ্ডলী পাকাতে শুরু করে। কুণ্ডলী পাকানোর ফলে এগুলোকে দেখতে খাটো দেখা যায় এবং মোটা দেখা যায়। অর্থাৎ ইন্টারফেজের নিউক্লিয়াসটাকে যদি আমরা দেখি, ইন্টারফেজের নিউক্লিয়াসটা এরকম, এখানে নিউক্লিওলাস থাকে, এবং এই যে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সূত্রাকার এরকম পেঁচানো অবস্থায় থাকে। এই পেঁচানো ক্রোমাটিন জালিকাগুলো এইভাবে পানি বিয়োজনের মাধ্যমে মোটা হয়ে যায়, খাটো হয়ে যায়, ফলে আমরা ক্রোমোজোম আকারে এগুলোকে দেখতে পাই। তো এটা কোষ বিভাজনের, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো হয়, মোটা হয়ে যায় বলছি, তারপরে
রং ধারণ করতে পারে এবং ক্রোমোজোমগুলো আমরা জানি রং ধারণ করতে পারে এবং এই পর্যায়ে রং ধারণের ক্ষমতাটা বেড়ে যায়। তারপরে এবং ফলে ক্রোমোজোমগুলোকে একটু ভালোভাবে দেখা যায়, স্পষ্টতর হয়। ইন্টারফেজে যেটা অস্পষ্ট থাকে বা অনেক ক্ষেত্রে অদৃশ্য অবস্থায় থাকে, সেগুলো আস্তে আস্তে দৃষ্টিগোচর হয় এবং অপেক্ষাকৃত স্পষ্টভাবে দেখা যায়। তো এই পর্যায়ের শেষের দিকে এসে এই যে নিউক্লিয়ার অ্যানভেলপটা এবং নিউক্লিওলাস, এই দুটো জিনিস আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে এবং এই যে বিলুপ্তি ঘটে এটার জন্য এক ধরনের এনজাইম কাজ করে যেটার নাম হচ্ছে সিডিকে। সিডিকে এর পুরো নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এনজাইম, তার প্রভাবে কিছু প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে, যার ফলে ক্রোমোজোম আস্তে আস্তে সংকুচিত হয়, ক্রোমোজোমের সংকোচনটাও ঘটে এবং আরও কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের ফলে এই যে নিউক্লিয়ার অ্যানভেলপ এবং নিউক্লিওলাস এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে। এবং এই পর্যায়ে এই যে ক্রোমোজোমগুলো, এগুলো সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে, এই জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই মাঝখানের এই জিনিসগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার, এগুলো বাদ দিয়ে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দুটো ভাগে বিভক্ত থাকে এবং এই দুটো ভাগের প্রত্যেকটাকে আমরা বলি ক্রোমাটিড। তার মানে এই যে আমরা একটা ক্রোমোজোম যদি এখানে আঁকি এইভাবে, তাহলে এইটা এবং এটা এই দুইটাকে আমরা বলছি ক্রোমাটিড। তো তাহলে এখানে দেখছি আমরা এখানে ক্রোমোজোমগুলো দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়, তবে এখানে সেন্ট্রোমিয়ার কিন্তু বিভক্ত হয় না এই পর্যায়ে। এবং এই পর্যায়ের শেষের দিকে আস্তে আস্তে এই যে এই নিউক্লিয়ার অ্যানভেলপ বিলুপ্ত হয় এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে এবং সাথে সাথে কিন্তু আরও একটা জিনিসের উদ্ভব ঘটে, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। তো এই স্পিন্ডল যন্ত্র উদ্ভব ঘটার সাথে সাথে কিন্তু প্রোফেজ পর্যায়ের সমাপ্তি ঘটে এবং প্রোমেটাফেজ পর্যায় শুরু হয়। প্রোমেটাফেজ, আমরা দ্বিতীয় পর্যায়ে আসি এবার। তাহলে প্রোমেটাফেজ, প্রো মানে আমরা আদি বলেছিলাম, মেটা মানে হচ্ছে মধ্য, আর ফেজ মানে হচ্ছে অবস্থা বা দশা। অর্থাৎ এটা হচ্ছে প্রোফেজ এবং মেটাফেজ, এই দুটো ফেজের মাঝামাঝি ফেজ, প্রোমেটাফেজ। এটা অনেক বেশি সংক্ষিপ্ত একটা পর্যায়। তো এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এই হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এই যে আমরা এখানে দেখিয়েছি। এই স্পিন্ডল যন্ত্রে এখানে যে কতগুলো তন্তু আছে, প্রোটিন তন্তু, এগুলোকে আমরা স্পিন্ডল ফাইবার বলি। তো এই স্পিন্ডল ফাইবার যে তৈরি হয়, এই স্পিন্ডল ফাইবারগুলোর আঘাতে এই যে নিউক্লিয়ার অ্যানভেলপ এটা বিলুপ্ত হওয়া শুরু করে এবং এক পর্যায়ে এটা বিলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে। এই যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হলো, এই স্পিন্ডল যন্ত্রে দুটো মেরু আছে, এই একটা মেরু, এই একটা মেরু, এই দুই মেরুর মাঝামাঝি জায়গা, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তো এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো, এই যে তন্তুগুলো, এগুলো এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত অবস্থায় থাকে এবং এই সময়ে ক্রোমোজোমগুলো আমরা এখানে খেয়াল করি, এখানে ক্রোমোজোমগুলো কিন্তু ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এইখানে দেখতেছি আমরা এগুলো, এই ক্রোমোজোমগুলো কিন্তু বিষুবীয় অঞ্চলের কাছাকাছি আসার একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে। এই যে ক্রোমোজোমের যে চলন শুরু হয়, এই ক্রোমোজোমের এই চলনটাকে বা ক্রোমোজোমের এই নড়াচড়া করার যে প্রবণতা, এটাকে আমরা ক্রোমোজোমাল ডান্স বা ক্রোমোজোমীয় নৃত্য বলে থাকি। তো এই যে ক্রোমোজোমের এই যে নড়াচড়া করা বা এই যে চলনটা, এই চলনটার জন্য শক্তি দরকার। এই শক্তিটা আসে কোথা থেকে? এই শক্তিটা আসে কিন্তু এটিপি ভাঙার মাধ্যমে। এটিপি ভেঙে গিয়ে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। এই এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়, অর্থাৎ এটিপি ভেঙে যায়
আমরা জানি যে যে কোনো রাসায়নিক পদার্থের মধ্যে যখন বন্ধন ভেঙে যায় তখন বন্ধন ভাঙার যে শক্তি সেই শক্তিটা বেরিয়ে আসে এবং সেই শক্তি ব্যয় করে এই ক্রোমোজোমীয় নৃত্যটা, ক্রোমোজোমাল ডান্স এটা সংগঠিত হয়। এবং এটার জন্য এই যে এটার জন্য কিন্তু এখানে আরও একটা কাজ হতে হয়, এটা হচ্ছে এই যে স্পিন্ডল ফাইবারগুলো, এগুলো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারে আমরা ক্রোমোজোমের গঠন পড়ার সময় পড়েছি, সেন্ট্রোমিয়ারের বাইরে আরেকটা ছোট্ট গঠন থাকে যেটাকে আমরা বলি কাইনেটোকোর। ওই কাইনেটোকোরে এক ধরনের প্রোটিন আছে যার নাম হচ্ছে মোটর প্রোটিন। ওই মোটর প্রোটিনের সাথে স্পিন্ডল ফাইবারগুলো সংযুক্ত হয় এবং এই স্পিন্ডল ফাইবার এই প্রোটিন কি করে, এটিপিকে ভেঙে দেয়, এটিপিকে ভেঙে দেয় এবং এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করে। তো এবং ফলে যে শক্তিটা তৈরি হয় ওই শক্তিটা ব্যবহার করে এই ক্রোমোজোমগুলো মাইক্রোটিউবুলস ধরে চলতে শুরু করে। এর পরবর্তী পর্যায়ে আমরা আসব তাহলে মেটাফেজ। মেটাফেজ মানে মধ্য পর্যায়ে, মেটা গ্রিক শব্দ, মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য, তাহলে এটা হচ্ছে মধ্য পর্যায়। এই পর্যায়ে আমরা দেখতেছি এখানে প্রোমেটাফেজে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে আসার একটা টেন্ডেন্সি এখানে আমরা খেয়াল করতে পারছি। আর নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস এগুলো বিলুপ্ত প্রায় আমরা দেখছি। এই পর্যায়ে এসে এগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো সবগুলোই বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে এবং এই অবস্থায় এবং এই ফেজে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায় এবং এই কারণে এই পর্যায়েই ক্রোমোজোমগুলো খুব স্পষ্ট দেখা যায় এবং এই প্রক্রিয়াটাকেই আমরা বলি ক্রোমোজোমের খাটো হয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি কনডেনসেশন। ক্রোমোজোমের খাটো এবং মোটা হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি কনডেনসেশন। এটা একটা কয়েলিং প্রক্রিয়া, জটিল একটা কয়েলিং প্রক্রিয়ায় সম্পূর্ণ হয় এবং নিউক্লিয়ার এনভেলপ এখানে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত পর্যায়ে থাকে এবং এই পর্যায়ের শেষের দিকে আস্তে আস্তে এই যে এতক্ষণ আমরা এখানে দেখেছি, এখান থেকে দেখেছি এখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়নি, কিন্তু ক্রোমাটিড তৈরি হয়ে গেছে। এই পর্যায়ের শেষের দিকে কিন্তু এই সেন্ট্রোমিয়ারটা আস্তে আস্তে বিভাজনটা শুরু হয় এবং একটা সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুটো সেন্ট্রোমিয়ার অর্থাৎ অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে। অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হওয়ার সাথে সাথে এটা কিন্তু পরবর্তী ধাপে চলে আসে অর্থাৎ এনাফেজ ধাপ। এনা মানে হচ্ছে গতি, অর্থাৎ এটা গতি পর্যায়। ক্রোমোজোমগুলো, ক্রোমাটিড তো আগেই তৈরি হয়েছিল অপত্য ক্রোমাটিড, এখন সেন্ট্রোমিয়ার ভাগ হওয়াতে অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে গেল এবং এই অপত্য ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দুই মেরুর দিকে অগ্রসর হতে থাকে এবং অর্থাৎ এগুলো গতিপ্রাপ্ত হয় এবং এই যে গমনটা এই মেরুর দিকে, যেই ক্রোমোজোমটা অপত্য ক্রোমোজোম যেই মেরুর কাছাকাছি আছে সেই মেরুর দিকে এটা গমন করতে থাকে এবং এই ক্ষেত্রে এই যে সেন্ট্রোমিয়ারগুলো প্রথমে থাকে, তারপরে ক্রোমাটিডগুলো একে অনুসরণ করে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অগ্রগামী, ক্রোমাটিডগুলো অনুগামী হয়। তো এই পর্যায়ে ক্রোমোজোমগুলোকে বিভিন্ন শেপে আমরা দেখতে পাই। কোনোটাকে আমরা ভি শেপে দেখি, কোনোটাকে আমরা এরকম ভি শেপে দেখতে পাই, তখন এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। এল শেপে দেখি, এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। আমরা জে এর মতো দেখি, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আবার আমরা আই এর মতো দেখতে পাই, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তো অর্থাৎ ক্রোমোজোমগুলোকে আমরা এইভাবে দেখতে পাই, এটা ভি এর মতো। আমরা এল, আমরা জে এর মতো দেখতে পাই,
আমরা আবার আই এর মতোও দেখতে পাই। এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এইভাবে আমরা ক্রোমোজোমকে নামকরণ করে থাকি। এবং এইভাবে চলতে চলতে ক্রোমোজোমগুলো যখন মেরুর কাছাকাছি অপত্য ক্রোমোজোমগুলো চলে যায় তখন এই পর্যায়ে শেষ হয়ে যায়, অর্থাৎ গতি পর্যায়ের এখানে সমাপ্তি ঘটে। এরপরে টেলোফেজ, টেলো মানে শেষ বা অন্ত, টেলো মানে শেষ, অন্ত পর্যায় বা শেষ পর্যায়। তো এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ের পরপরই কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায়। তো এই পর্যায়ে যে বিষয়টা ঘটে সেখানে হচ্ছে এই যে নিউক্লিয়ার এনভেলপ, এটা প্রোফেজ ধাপের শেষের দিকে বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল, মেটাফেজ ধাপে এসে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, সেটা আবার আস্তে আস্তে এটার উদ্ভব ঘটে। অর্থাৎ প্রোফেজে যে ব্যাপারগুলো ঘটেছিল সেইগুলোর বিপরীত বিষয়গুলো এখানে ঘটতে শুরু করে। তো এগুলো ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে স্থির হয়, তারপরে এখানে নিউক্লিওলাস আস্তে আস্তে আবার উদ্ভব ঘটে, নিউক্লিয়ার এনভেলপ আবার তৈরি হয়। ক্রোমোজোমগুলো যেগুলো পানি বিয়োজন শুরু করেছিল, পানি বিয়োজনের ফলে সংকুচিত হয়ে গিয়েছিল, খাটো হয়ে গিয়েছিল, মোটা দেখা যাচ্ছিল, সেগুলো আবার পানির যোজন ঘটে, অর্থাৎ আবার পানি শোষণ করতে শুরু করে, ফলে এগুলো আবার কুণ্ডলীগুলো খুলে যেতে থাকে, ফলে ক্রোমোজোমগুলোকে অপেক্ষাকৃত আবার সরু দেখায়, লম্বা দেখায়, অস্পষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে এগুলো অদৃশ্য হয়ে যায়। তো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো, স্পিন্ডল ফাইবারগুলো, সেগুলো আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে। তো নিউক্লিয়ার এনভেলপ, সেট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনের মধ্যে নিউক্লিওলাস, এগুলো উদ্ভব ঘটে থাকে, স্পিন্ডল ফাইবারগুলো চলে যেতে থাকে, এইভাবে এটা শেষ হয়ে যায়। এরপরে আসে এইভাবে কিন্তু নিউক্লিয়াসের বিভাজনটা, অর্থাৎ ক্যারিওকাইনেসিস শেষ হয়। এরপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, এই 2 নম্বরটা। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, এটা শুরু হয়। তো উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে সাইটোকাইনেসিসটা একটু ভিন্ন ধরনের। উদ্ভিদ কোষে সেল প্লেট শুরু হয়, এবং স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় প্রান্তের যে তন্তুগুলো, বিষুবীয় অঞ্চলটা, সেটা আস্তে আস্তে প্রসারিত হয়। এটা প্রসারিত হয় দুই পাশকে স্পর্শ করে, অর্থাৎ কোষ প্রাচীরকে এটা স্পর্শ করে যায়। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা কোষে থাকে সাইটোপ্লাজমে, সেটার থেকে আসা ফ্রেগমোপ্লাস্ট এবং ভ্যাসিকল, এগুলো মিলিত হয়ে সেল প্লেট তৈরি করে। এবং ফ্র্যাগমোসোমগুলো আস্তে আস্তে এখানে যুক্ত হয়ে, এখানে জড়ো হয়ে কোষ প্রাচীরের ভেতরে যে কোষ পর্দা থাকে, অর্থাৎ সেল মেমব্রেন, সেটা গঠন করে। পরবর্তী পর্যায়ে এটার উপরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, সেলুলোজ বা লিগনিন, এগুলো আস্তে আস্তে জমা হয়, হেমিসেলুলোজ, এগুলো জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। এটা হয় কোষ প্রাচীর গঠন করার ফলে দুটো কোষে পরিণত হয়। আচ্ছা, তো এটা হয় উদ্ভিদ কোষে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে আমরা জানি কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে। সেই কোষ ঝিল্লিটা আস্তে আস্তে মাঝখান দিয়ে ভেতরের দিকে ঢুকে যায়, এটাকে ফারোয়িং বলা হয়ে থাকে। তো এই ফারোয়িং প্রক্রিয়ায় এটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে গিয়ে কোষটাকে 2 ভাগে ভাগ করে ফেলে। তো এইভাবে একটা কোষ বিভক্ত হয়ে 2টো কোষে পরিণত হয়, এইগুলোকে আমরা বলি অপত্য কোষ। এবং এখানেও কিছু প্রোটিন কাজ করে, যে প্রোটিনটার নাম হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। এইগুলো কোষ ঝিল্লির খাঁজ তৈরিতে হেল্প করে থাকে, অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে এই 2টা প্রোটিন এখানে কাজ করে। তো এখন কথা হলো যে সাইটোকাইনেসিস কি সব ক্ষেত্রে ঘটে, সব জীবের ক্ষেত্রে ঘটে? যদি ঘটে তাহলে তো সেলটা পূর্ণাঙ্গ 2টা সেলে পরিণত হয়ে গেল। কিন্তু যদি না ঘটে তখন কি হয়? সাইটোকাইনেসিস সব সময় ঘটতে হবে বা ঘটেই এমন না, কোনো সময় ক্যারিওকাইনেসিস কন্টিনিউ করে কিন্তু সাইটোকাইনেসিস হয় না। ফলে কি হয়? ফলে একটা কোষের ভিতর অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হতে থাকে কিন্তু সেল প্লেট তৈরি হয় না বা ক্লিভেজ হয় না। ফলে কোষের ভিতর অনেকগুলো মুক্ত নিউক্লিয়াস ঘুরতে থাকে।
আমরা যে ডাবের পানি খাই সেখানেও কিন্তু এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা ঘটে, অর্থাৎ এখানে কোনো সেল প্লেট গঠিত হয় না, সেল তৈরি হয় না, ফলে আমরা ওখানে কোনো সেলের গঠন ওখানে থাকে না, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসগুলো থাকে শুধুমাত্র। তো এইরকম বেশ কিছু শৈবালে ছত্রাকে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। শৈবালের মধ্যে যেমন আমরা দেখি ভাউচেরিয়ার মধ্যে দেখি, বট্রেডিয়ামের মধ্যে দেখি, ভাউচেরিয়া, বট্রেডিয়াম, এই শৈবাল, এগুলো কিছু শৈবাল, এইগুলোর মধ্যে আমরা এইরকম সেলের মধ্যে মুক্ত নিউক্লিয়াস দেখতে পাই। আবার ছত্রাকের মধ্যে আমরা দেখতে পাই পেনিসিলিয়ামের মধ্যে, এগারিকাসের মধ্যেও দেখি, রাইজোপাসের মধ্যে দেখি। এই ছত্রাকগুলো, এগুলো ছত্রাক সবগুলো, এদের মধ্যে আমরা মুক্ত নিউক্লিয়াস সেলের মধ্যে দেখতে পাই। এবং এদেরকে, এই ধরনের কোষকে আমরা বলি সিনোসাইটিক, এই ধরনের কোষকে আমরা বলি সিনোসাইটিক কোষ, এবং প্রাণীদের ক্ষেত্রে এরকম হলে তাকে আমরা বলি সিনসাইটিয়াম। তো কোনো ক্ষেত্রে, কোনো প্রাণীর ক্ষেত্রে এটাকে আমরা প্লাজমোডিয়ামও বলে থাকি। যেমন ওপালিনা নামক আদি প্রাণী, এদের মধ্যে আমরা সিনসাইটিয়াম দেখতে পাই। এখন আসি আমরা মাইটোসিস কি গুরুত্ব বহন করে, মাইটোসিসের গুরুত্বগুলো কি কি। প্রথমত দেহ গঠন, বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রে আমাদের দেহ একটা সেল থেকে বহুকোষী যে জীবদেহ সেটা তৈরি করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তৈরি করা, এগুলো মাইটোসিস বিভাজনের ফলে হয়। বংশবৃদ্ধি, আমাদের যে রিপ্রোডাক্টিভ সেলগুলো, সেই রিপ্রোডাক্টিভ সেলগুলোর সংখ্যা বৃদ্ধিতে বা রিপ্রোডাক্টিভ অর্গানগুলো তৈরিতে মাইটোসিস কোষ বিভাজন ব্যবহৃত হয়। তারপরে নির্দিষ্ট আকার আয়তন, আমাদের একটা নির্দিষ্ট আকার আছে, প্রত্যেকটা জীবের আকৃতি আছে, আয়তন আছে, এইগুলোতেও মাইটোসিস বিভাজনের মাধ্যমে এটা হয় থাকে। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সমতা রক্ষা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে একটা নির্দিষ্ট আনুপাতিক বিষয় থাকে, সেটা রক্ষা না হলে কোষ বিভাজনটা হয় না, এবং কোষ বিভাজনের ফলে এই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আনুপাতিক হারটা যথাযথ থাকে। তারপরে ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোম ইন্টারফেজ পর্যায়ে যখন এস ফেজ ঘটে তখন ডিএনএর রেপ্লিকেশন ঘটে, ফলে মাইটোসিস বিভাজনের ফলে ক্রোমোজোমগুলো মাতৃকোষের সমান অবস্থায় প্রাপ্ত হয় এবং ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। ক্ষতস্থান, আমরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমাদের দেহে ক্ষত তৈরি হতে পারে, সেই ক্ষতস্থানে খুব দ্রুত কোষ বিভাজন ঘটে এবং ক্ষতস্থানটা সেরে যায় আমাদের। এরপরে পুনরুৎপাদন, কিছু যেমন আমাদের ব্লাড সেল আছে, আমাদের রক্তের যে কোষগুলো, আমরা জানি যে রক্তকোষের আমাদের যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিক একটা নির্দিষ্ট আয়ু আছে এবং সেই আয়ুর পরে এগুলো কিন্তু মারা যায়। তো সুতরাং ওই যে ঘাটতিটা তৈরি হচ্ছে কোষের পুনরুৎপাদন, অর্থাৎ ব্লাড সেলগুলোর পুনরুৎপাদনের মাধ্যমে এটা আবার ঘাটতি পূরণ করা হয় এবং সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে অপত্য কোষগুলো তৈরি হয় সেগুলো কিন্তু হুবহু মাতৃকোষের মতোই হয়, যার ফলে গুণগত স্থিতিশীলতা বজায় থাকে। কিন্তু যদি মাইটোসিস, এগুলো সব হচ্ছে ভালো দিক, খারাপ দিক হচ্ছে যদি মাইটোসিস অনিয়ন্ত্রিত হয় কোনো কারণে, তাহলে সেটা কিছু ক্ষতির কারণ হয়ে যাবে, ক্ষতির কারণ হতে পারে, যেমন ক্যান্সার, টিউমার, এই জাতীয় কতগুলো সমস্যা দেখা দিতে পারে। তো এবং এই যে ক্যান্সার বা টিউমার দেখা দিতে পারে বলছি বা দেখা দেয়, এটার জন্য দায়ী হচ্ছে এক ধরনের ভাইরাস, যেটাকে আমরা বলি পেপিলোমা ভাইরাস। তোমরা এটা এই বিষয়ে পড়েছো আগের ক্লাস 9-10-এ। পেপিলোমা ভাইরাসের মধ্যে দুই ধরনের জিন থাকে, E6, E7। এরা এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যেটা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণু, যেমন হচ্ছে এটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এবং P53, CDK এবং P53, CDK, P53, এই দুটো জিনিসকে ওরা কিন্তু
স্থানান্তরিত করে দেয়, ফলে কোষ বিভাজন তার কন্ট্রোল হারায় এবং সে কী করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুগুলো যখন আমাদের শরীরে ঢুকে এগুলোকে খেয়ে ফেলে এবং সে নিজেও ধ্বংস হয়ে যায়। ফলে প্রতিদিন শ্বেত রক্তকণিকা তৈরি করা দরকার পড়ে, কিন্তু এটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় হয়। এই মাইটোসিস প্রক্রিয়া যখন নিয়ন্ত্রণ হারায় তখন দেখা যায় যে প্রচুর শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে, যেটা অত বেশি আমাদের জন্য প্রয়োজন নাই। ফলে এই রোগটাকে তখন আমরা বলি ব্লাড ক্যান্সার। আর এরপরে এটা ছাড়াও শরীরে যে কোনো টিস্যুতে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারাতে পারে, ফলে ওই জায়গায় অনেক বেশি কোষ তৈরি হয় এবং ওই জায়গাটা অনেক সময় একটা পিণ্ডের মতো করে ফুলে ওঠে, যেটাকে আমরা টিউমার বলে থাকি। এবং এই টিউমার সৃষ্টির প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি অনকোজেনিসিস। অনকোজেনিসিস টিউমার সৃষ্টির প্রক্রিয়া। এই অনকোজেনিসিস তৈরি হয় অনকোজিন, অর্থাৎ কোষ চক্র যে বিনষ্টকারী জিন, সেটার নাম হচ্ছে এই অনকোজিন। এটা কোষচক্র বিনষ্ট করে দেয় এবং এই জিনের মাধ্যমে এই টিউমার তৈরি হয় এবং এই ফলে এই যে রোগটা, টিউমার সৃষ্টির যে প্রক্রিয়াটা, এটার নাম হচ্ছে অনকোজেনিসিস। ক্যান্সার সৃষ্টিতে উৎসাহ দেওয়া যে রাসায়নিক, সেটা হচ্ছে মিউটাজেন্স। ক্যান্সার সৃষ্টিতে উৎসাহ দান করে, এটাকে বলি আমরা মিউটাজেন্স। এবং এই মিউটাজেন্সগুলো কার্সিনোজেনিক হয়ে থাকে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী হয়ে থাকে। কার্সিনোজেনিক বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে। তো এবং দেহের বিভিন্ন স্থানে আমরা অনেক সময় এটা দেখতে পাই, দেহের বিভিন্ন জায়গায় আমাদের টিউমার ছড়িয়ে আছে, এটাকে বলে মেটাস্টাসিস। দেহের বিভিন্ন স্থানে টিউমার ছড়িয়ে পড়া, এটাকে বলি আমরা মেটাস্টাসিস। এছাড়াও কোষের মৃত্যু ঘটতে পারে। কোষের মৃত্যু দুটোভাবে ঘটতে পারে। এক হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস কি? কোষের মৃত্যু নেক্রোসিস পর্যায়ে ঘটে। নেক্রোসিস হচ্ছে কোনো বিষাক্ত পদার্থের কারণে যদি কোষের মৃত্যু ঘটে, অর্থাৎ কোনো বিষাক্ত দ্রব্যের স্পর্শে যদি কোষের মৃত্যু ঘটে বা পুষ্টির অভাবে যদি মৃত্যু ঘটে, সেটা হচ্ছে নেক্রোসিস। আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস এটা হচ্ছে কোষের জিন নিয়ন্ত্রিত মৃত্যু, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। যেমন কিছু কোষ আছে, যেমন আমাদের ব্লাড সেলগুলো আছে, তাছাড়া আমাদের যে অন্ত্রের যে ইপিথিলিয়াল সেল, অর্থাৎ অন্ত্রে ইপিথিলিয়াল সেল মানে হচ্ছে আবরণী কোষ, অন্ত্রের যে আবরণ সেটার কোষগুলো, এইগুলোতে আমরা এই অ্যাপোপ্টোসিসটা দেখে থাকি। কারণ এরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থের মুখোমুখি হতেই পারে। তো ফলে একটা নির্দিষ্ট সময় পর পর জেনেটিক্যালি জিন নিয়ন্ত্রিতভাবে এই সেলগুলো মারা যায় এবং ওখানে মাইটোসিস প্রক্রিয়ায় নতুন সেলের উদ্ভব ঘটে। ছোট্ট একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স, অর্থাৎ একটা স্থানে টোটাল কতগুলো সেল আছে এবং কতগুলো কোষ মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করছে সেটা, অর্থাৎ মাইটোটিক ইন্ডেক্স MI। মাইটোসিস বিভাজনরত কোষ সংখ্যা ডিভাইড বাই মোট কোষ সংখ্যা। এই মানটা যদি হাই হয় তাহলে আমরা বুঝবো যে এখানে কি হচ্ছে, কোষ তার বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সেই ক্ষেত্রে টিউমার খুব দ্রুত বর্ধমান টিউমার সৃষ্টি হওয়ার একটা প্রবণতা আছে, ডাক্তাররা এটা মনে করে থাকেন এবং সেইভাবে এটার ব্যবস্থা নিয়ে থাকেন। তো আমরা এই পর্যায়ে আজকে শেষ করব আজকের পাঠ। এখানে অনেকগুলো ছোট ছোট বিষয় আছে তোমাদের জন্য একটু নতুন, বেশিরভাগ কিন্তু তোমরা ক্লাস 9-10-এ, কিছু কিছু জিনিস ক্লাস 8-এও পড়েছো, সুতরাং তোমাদের জন্য এই অংশটা কিছুটা ইজি। তবে কিছু বিষয় আছে, বিশেষ করে এই শেষের দিকের কিছু অংশগুলো, অনিয়ন্ত্রিত মাইটোসিস, এখানে কিছু অংশ আছে বা বিভাজন পর্যায়েও ছোটো ছোটো কয়েকটা জিনিস তোমাদের জন্য নতুন আছে, সেই জিনিসগুলো তোমাদের একটু বোঝার বিষয় আছে, আর বাকিটা তোমাদের জানা। সুতরাং এটা তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে আশা করছি। আমরা আগামী ক্লাসে মিয়োসিস কোষ বিভাজন নিয়ে কথা বলবো। ভালো থাকি সে পর্যন্ত, ধন্যবাদ।